ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। গ্রুপে একের আইতে বলেছে দাঁতের এনামেল যেটি দ্বারা তৈরি সেটি ক্যালসিয়াম ফসফেট। 2 একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের লম্ব অভিমুখে 2 মিটার সরে গেল, এক্ষেত্রে সম্পাদিত কার্য কত হবে? লম্ব অভিমুখে সরে গেলে সম্পাদিত কার্য হবে 0। এই যে কার্যহীন বল বলছে বস্তুর উপর প্রযুক্ত কোনো বল যখন বস্তু সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হয় তখন ওই বল কোনো কার্য করে না, এই বলকে কার্যহীন বল বলা হয়। যেমন হাতে সুটকেস ঝুলিয়ে যদি সমতল রাস্তা দিয়ে হাঁটা যায় তবে এক্ষেত্রে অভিকর্ষ বলের অভিমুখ সুটকেসের সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে থাকে, তাই অভিকর্ষ বল দ্বারা সুটকেসের উপর কৃতকার্য 0, এক্ষেত্রে অভিকর্ষ বল কার্যহীন বল, তাই এখানে কার্য সম্পাদিত কার্য হবে 0। তিনে বলেছে প্রদত্ত মধ্যে কোনটি আম্লিক অক্সাইড? এটা ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, সিআর মানে ক্রোমিয়াম, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, তিনটে আছে তাই ট্রাই। 4 বলেছে 1.5 মোল অক্সিজেন অণুর ভর কত? 1 মোল অক্সিজেনের অণুর ভর হচ্ছে 16 গুণ 2 32, আর 1.5 মানে 32 গুণ 1.5 মানে 48 গ্রাম। 5 বলেছে বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারে প্রয়োগ করা হয় বার্নৌলি নীতি। 6 কোনটিতে অনুসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে? 1 গ্রাম হাইড্রোজেনে। 7 বলেছে প্রদত্ত যেটিকে ইমালশন বলা যায় সেটি হচ্ছে শ্যাম্পু। 8 বলেছে দুটি কাচের প্লেটের মধ্যে সামান্য জল থাকলে তাকে টেনে সহজে পৃথক করা যায় না, এর কারণ পৃষ্ঠটান। গ্রুপ বিতে আসে 2 এর আইতে বলেছে সত্য বা মিথ্যা লেখো। উষ্ণতা বাড়লে তরলে পৃষ্ঠটান বাড়ে, মিথ্যা। 2 দিয়েছে হুকের সূত্রটি লেখো। এই যে হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক হয়, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমান সমানুপাত হচ্ছে বিকৃতি বা পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। এই ধ্রুবককে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। তো এই শুধু কালো হরফে লেখা লাইনটা লিখলেই হবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক হয়, এটাই হচ্ছে হুকের সূত্র। 3 দিয়েছে বাঁধের জলে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি। অথবা বলেছে 1 অশ্ব ক্ষমতা এবং 1 ওয়াটের মধ্যে কোনটির মান বেশি? 1 ওয়াটের মান বেশি, কারণ 1 অশ্ব ক্ষমতা সমান হচ্ছে 746 ওয়াট। এটা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারেতে রয়েছে। এই যে 5 পয়েন্টটা 1 অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট, তো সেই জন্য ওয়াটের মান হচ্ছে বেশি। 4 বলেছে কোন স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ কমে যাওয়া কি নির্দেশ করে? এই যে ব্যারোমিটার পর্যবেক্ষণ, পারস্তম্ভের উচ্চতা দ্রুত কমে গেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, তাহলে পারস্তম্ভের কোন স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাঠ কমে যাওয়া নির্দেশ করে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। 5 দিয়েছে একটা তীব্র ক্ষার আর একটি মৃদু অ্যাসিডের নাম লিখতে বলেছে। তো তীব্র ক্ষার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর মৃদু অ্যাসিড হচ্ছে তোমার CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, HCN বা H3PO4। অথবা বলেছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী 2টি গ্যাসের নাম কার্বন ডাই অক্সাইড আর সালফার ডাই অক্সাইড, CO2 SO2। 6 বলেছে টিন্ডাল এফেক্ট কাকে বলে? আচ্ছা, টিন্ডাল এফেক্ট যা টিন্ডাল প্রভাবও হচ্ছে কিন্তু তাই। কোলয়েড দ্রবণের মধ্যে দিয়ে আলোকরশ্মি পাঠালে প্রলম্বিত কণাগুলি ওই রশ্মিকে বিচ্ছুরিত করে, ফলে আলোকরশ্মির গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়, একেই বলা হয় টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট। 7 দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 মোল ইলেকট্রন সমান হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন। গ্রুপ সিতে আসি। গ্রুপ 3 এর আইতে বলেছে দৈনন্দিন জীবনে পিএইচ এর 2টি গুরুত্ব লেখো। এই যে দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব, 1 হচ্ছে দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব। এই যে শরীরের সবচেয়ে শক্ত পদার্থ ক্যালসিয়াম ফসফেট, দাঁতের এনামেল এটা দিয়ে তৈরি, এটা জলে দ্রবীভূত হয় না, কিন্তু মুখের মধ্যে উৎপন্ন অ্যাসিডের পিএইচ এর মান 5.5 এর নিচে নেমে গেলে তার মধ্যে দ্রবীভূত হয় আর দাঁতের ক্ষয় শুরু হয়। আর একটা হচ্ছে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর ক্ষেত্রেও পিএইচ খুব গুরুত্বপূর্ণ। এইসব প্রাণী পিএইচ এর খুব সংকীর্ণ পাল্লার মধ্যে বেঁচে থাকতে পারে। আর কৃষিতে বলতে পারো যে অম্লবৃষ্টি আর রাসায়নিক সার ব্যবহারের জন্য মাটির অম্লত্ব বৃদ্ধি পায়, মাটির পিএইচ এর মান 4 এর কাছাকাছি হলে আম্লিক হয় আর 8.3 এর কাছাকাছি হলে ক্ষারীয় হয়।
আচ্ছা, এখানে প্রতিকারও লেখা আছে। গুরুত্ব এটা লিখবে যে টুথপেস্ট সাধারণত ক্ষারীয়, তাই টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে অতিরিক্ত অ্যাসিড প্রশমিত হয়, দাঁতের ক্ষয় নিবারণ করা যায়। আর মৎস্য চাষের ক্ষেত্রে জলাশয়ে জলে হিসাব মতো চুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড মেশালে অতিরিক্ত অ্যাসিড প্রশমিত হয়, জল মাছের বেঁচে থাকার পক্ষে উপযোগী হয়। আর চাষের ক্ষেত্রে শস্য উৎপাদন ঠিকমতো করতে হলে মাটির অম্লত্ব এবং ক্ষারকত্ব প্রশমিত করা দরকার। তাই মাটির অতিরিক্ত আম্লিক হলে পরিমাণ মতো চুন বা ক্যালসিয়াম অক্সাইড, কলিচুন বা CaCO3 যোগ করে বা চক কলিচুন মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর চক হচ্ছে CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট যোগ করে মাটিকে চাষের উপযোগী করা হয়। দুইতে বলেছে বলের বিরুদ্ধে কার্য একটি উদাহরণ সহ বোঝাও। 2 নাম্বার আছে লিখবে যে বস্তুর উপর বল প্রয়োগে বস্তুটির সরণ প্রযুক্ত বলের অভিমুখের বিপরীতে হলে তাকে বলের বিরুদ্ধে কার্য বলা হয়। যেমন কোনো বস্তুকে ভূপৃষ্ঠের উপরে ওঠালে তখন অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করে, বস্তুর সরণ তার বিপরীত দিকে ঘটে, সুতরাং এক্ষেত্রে বস্তুটিকে উপরে তুললে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হয়। এই ধরনের কার্যকে ঋণাত্মক কার্য বলে। 3 দিয়েছে দুইটি ফ্লাক্সের একটা জল আর অন্যটিতে গ্লিসারিন নিয়ে পাত্র দুটি ভালোভাবে নাড়িয়ে টেবিলের উপর রাখা হলো, কোন ফ্লাক্সের তরল আগে স্থির হবে? উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও। এই যে 2 দুটি ফ্লাক্সের একটিতে জল অন্যটিতে গ্লিসারিন নিয়ে পাত্র দুটিকে ভালোভাবে নাড়িয়ে টেবিলের উপর রাখা হলো, কোন ফ্লাক্সের তরল আগে স্থির হবে? তো লিখবে যে মাধ্যমের সান্দ্রতা যত বেশি তার সচলতা তত কম হয়, অর্থাৎ যে তরলটিকে গতিশীল করতে যত বেশি বল প্রয়োগ করতে হয় সেই তরলটিকে গতিশীল করতে তত বেশি বল প্রয়োগ করতে হয়। গ্লিসারিন জলের তুলনায় বেশি সান্দ্র হওয়ায় তার বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতি জলের তুলনায় বেশি মাত্রায় বাধাপ্রাপ্ত হয়, তাই জলের তুলনায় গ্লিসারিনের সচলতা তুলনামূলকভাবে কম। ফলে দুটি ফ্লাক্সকে একই মাত্রায় নাড়িয়ে দিলে গ্লিসারিন পূর্ণ ফ্লাক্সের তরল আগে স্থির হবে। অথবাতে বলেছে সাইফন ক্রিয়ার দুইটি শর্ত লেখো। সাইফন ক্রিয়ার শর্ত 1 হচ্ছে যে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই তরল দ্বারা নলটি পূর্ণ হতে হবে। 2 হচ্ছে যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে তার তরল তল অপর যে পাত্রে স্থানান্তরিত করা হবে তার তরল তল থেকে যেন উচ্চ থাকবে। এছাড়া 3 আছে নলের গায়ে কোনো ছিদ্র থাকবে না। 4 হচ্ছে সাইফন ক্রিয়ায় বায়ুমণ্ডলীয় চাপের জন্য নল বেয়ে তরল উপরে ওঠে, তাই সাইফন ক্রিয়া অব্যাহত রাখতে বায়ুমণ্ডলীয় চাপ অবশ্যই বজায় রাখতে হবে। 5 হচ্ছে যে তরলকে স্থানান্তরিত করতে হবে সাইফনের ছোট বাহুর উচ্চতা ওই তরল দিয়ে তৈরি ব্যারোমিটারে তরলের উচ্চতার চেয়ে কম হতে হবে। তো এখানে টোটাল আছে 5খানা পয়েন্ট, তো যে কোনো দুটো লিখে দেবে। 4 দিয়েছে সোডা ওয়াটারে বোতলের মুখ খুললে বুদবুদ ওঠে কেন? তো এই উত্তরটা লিখবে যে সোডা ওয়াটার বা শীতল পানীয় বোতলের চিপি খুললে বোতলের মুখে ফেনা সৃষ্টি হয় কেন? সোডা ওয়াটার বা শীতল পানীয় প্রস্তুতির সময় কার্বন ডাই অক্সাইডকে উচ্চ চাপে জলে দ্রবীভূত করা হয়। যখন বোতলের চিপি খোলা হয় তখন চাপ হ্রাস পায়, ফলে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতাও হ্রাস পায়। সেই জন্য দ্রবীভূত অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে বেরিয়ে আসায় বোতলের মুখে ফেনার সৃষ্টি হয় বা বোতলের মুখ থেকে বুদবুদের আকারে বেরিয়ে আসে বা বোতলের মুখ খুলে বুদবুদ ওঠে। অথবাতে বলেছে প্রকৃত দ্রবণ আর কলোয়েডীয় দ্রবণের দুইটি পার্থক্য লেখো। প্রকৃত দ্রবণ আর কলোয়েডীয় দ্রবণের দুইটি পার্থক্য লিখবে। প্রকৃত দ্রবণ হচ্ছে সমসত্ব স্বচ্ছ, কলোয়েডীয় দ্রবণ অসমসত্ব স্বচ্ছ। কণার ব্যাস সেটা হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার হয় প্রকৃত দ্রবণে, আর কলোয়েডীয় দ্রবণে 10⁻⁷ থেকে 10⁻⁵ সেন্টিমিটার হয়। দৃশ্যমানতা হচ্ছে পরা অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না প্রকৃত দ্রবণ, আর পরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কণাগুলির গতিবিধি দেখা যায়। প্রকৃত দ্রবণে টিন্ডাল প্রভাব দেখা যায় না, কলোয়েডীয় দ্রবণে দেখা যায়। ব্রাউনীয় গতি প্রকৃত দ্রবণে দেখা যায় না, কলোয়েডীয় দ্রবণে দেখা যায়। থিতায়ন হচ্ছে কোনো অবস্থাতেই প্রকৃত দ্রবণের কণাগুলো থিতিয়ে পড়ে না, আর কলোয়েডীয় দ্রবণে উত্তপ্ত করলে বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে এর কণাগুলি সহজেই থিতিয়ে পড়ে। আর প্রকৃত দ্রবণের ক্ষেত্রে ব্যাপন দ্রুত ঘটে, আর কলোয়েডীয় দ্রবণের ক্ষেত্রে খুব ধীরে ধীরে ঘটে। তো টোটাল আছে 7টা পয়েন্ট, যে কোনো দুটো লিখে দেবে। 5 একটা অঙ্ক দিয়েছে, বলেছে একটি জলের ফোঁটাতে 5 × 10⁻20 সংখ্যক জলের অণু আছে। জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে ফোঁটার আয়তন কত?
তাহলে আমাদের জলের রাসায়নিক সংকেত জানতে হবে। জলের রাসায়নিক সংকেত হচ্ছে H2O। তাহলে একটা জলের অণুর ভর হচ্ছে, হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1 আর অক্সিজেন হলো 16, তাই 2 গুণ 1 যোগ 16 মানে 18 গ্রাম পার মোল। এবারে 1 মোল অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে একটি জলের অণুর ভর হবে 18/6.022 × 10⁻23। তো যেহেতু এটা ভাগে ছিল তাই এটা উপরে গেলে মানে আমি যদি মানে লিখি তাহলে 10⁻23 হয়ে গেল, আর 18 কে 6.022 দিয়ে ভাগ করলে 2.99 অ্যাপ্রক্সিমেট, মানে প্রায় এটা ধরা হলো। তাহলে 2.99 × 10⁻23 গ্রাম একটা জলের অণুর ভর। এবার জলের ফোঁটায় বলেছে 5 × 10⁻20টি অণু আছে। তাহলে একটা মানে জলের অণু আছে এতগুলো, তাহলে একটা অণুর ভর যদি এত গ্রাম হয় তাহলে এতগুলো অণুর ভর এইটা আর এইটা গুণ করে দেবো, তো এই দুটো গুণ করলে তোমার হচ্ছে 0.01495 গ্রাম। এবার জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ঘন সেমি, তাহলে জলের একটা ফোঁটার আয়তন হবে ভর বাই ঘনত্ব। তো ভর হয়েছে 0.01495 গ্রাম আর ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম গ্রাম কেটে গেল, তাহলে হচ্ছে আয়তন হবে 0.01495 ঘন সেমি হবে জলের ফোঁটার আয়তন। অথবাতে বলেছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 58.5। উক্তিটির যথার্থতা বিচার করো। উক্তিটির যথার্থতা বিচার করো। এই 4-এর উত্তরটা লিখবে যে আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রকৃত অণুর কোনো অস্তিত্ব না থাকায় আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর পদটি ব্যবহার করা হয়। তো যেহেতু NaCl হচ্ছে একটি আয়নীয় যৌগ, সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl, তো সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন দ্বারা গঠিত। কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কেলাসে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন ঘনকের আকারে সংঘবদ্ধ অবস্থায় থাকে। একটি সোডিয়াম আয়নকে ঘিরে 6টি ক্লোরিন আয়ন এবং একটি ক্লোরিন আয়নকে ঘিরে 6টি সোডিয়াম আয়ন থাকে। তাই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন শব্দটি যথোপযুক্ত। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5 না বলে বলা উচিত সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন 58.5। এবার আসি গ্রুপ ডি তে। গ্রুপ ডি তে 4-এর আইতে একটা অঙ্ক দিয়েছে, বলেছে 50 কেজি ভরের একজন লোক 5 সেকেন্ডে সিঁড়ির 20টা ধাপ উঠলো। প্রত্যেকটা ধাপের উচ্চতা 30 সেন্টিমিটার হলে লোকটির দ্বারা প্রযুক্ত ক্ষমতা কত? আর ওর সাথে আছে দম দেয়া খেলনায় কোন শক্তিতে রূপান্তরিত হয়। তো দম দেয়া যে সমস্ত খেলনাগুলো হয় তার মধ্যে স্প্রিং থাকে, তো স্প্রিংটা যখন সংকুচিত করা হয় তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকে এবং ওটা যখন মানে স্থিতিশক্তি মুক্ত হয়ে ওটা গতিশক্তিতে রূপান্তরিত হলে তখনই খেলনাটা বিভিন্ন রকমের মানে কাজকর্ম করে আর কি, বা মানে কে বাজনা বাজায় বা ভোল্ট খায় বা চলে আর কি। তো সেই জন্য দম দেয়া খেলনায় স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, এই অঙ্কটা রায়মার্টিন সহায়িকাতে আছে, তো আমি ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে বালক বলে দেয়া আছে, ওখানে লোক আছে, তোমরা বালকের জায়গায় লিখবে লোকটির ভর হচ্ছে m মানে স্মল m হচ্ছে 50 কেজি আর ওজন হচ্ছে তাহলে স্মল m আর স্মল g মানে 50 × 9.8 নিউটন। এবার 20টা সিঁড়ির ধাপের উচ্চতা 20 × 30 সেন্টিমিটার 600 সেন্টিমিটার মানে 6 মিটার। তাহলে লোকটির দ্বারা কৃতকার্য আমাদের এখানে বলেছে লোকটির দ্বারা প্রযুক্ত ক্ষমতা, তাহলে লোকটির দ্বারা কৃতকার্য মানে বল ইনটু সরণ mg × s, তো 50 × 9.8 × 6 জুল। তো লোকটি এই পরিমাণ কার্য করতে সময় নিচ্ছে স্মল t মানে 5 সেকেন্ড। তাহলে লোকটির ক্ষমতা P সমান ক্যাপিটাল W বাই T মানে কৃতকার্য বাই সময়। তো কৃতকার্য বাই সময় করে হচ্ছে 588 ওয়াট। এখানে বালক আছে, তোমরা এটা লোক করে লিখে করে দেবে। আচ্ছা, তারপরে 2-তে বলেছে অ্যালুমিনিয়ামের পাত্রে NaOH রাখা যায় না, উপযুক্ত রাসায়নিক সমীকরণ সহ ঘটনাটির ব্যাখ্যা করো। ওই সোডিয়াম অ্যালুমিনেট লবণ তৈরি করে, তো সেই জন্য রাখা যায় না। এই উত্তরটা লিখবে যে অ্যালুমিনিয়াম চূর্ণকে কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ সহযোগে ফোটালে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো এই যে অনুরূপ প্রশ্ন বলেছে, তাই অ্যালুমিনিয়ামের পাত্রে কস্টিক সোডা রাখা যায় না। এই যে আর সাথেই মানে বিক্রিয়াটা দিয়ে দেবে।
এর সাথে বলেছে বলয় পরীক্ষায় যে যৌগের কারণে বাদামি বলয় তৈরি হয় তার সংকেত হচ্ছে HNO3 মানে নাইট্রিক অ্যাসিড। অথবা বলেছে সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে তার সমীকরণ সহ লেখো। আর লেবুর রসে 1 ফোঁটা মিথাইল অরেঞ্জ ফেললে কি রং হবে? লাল রং হবে। তো আমাদের বলেছে সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে, যে সিক্ত পরীক্ষার সাহায্যে সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ। তো পরীক্ষা হচ্ছে একটি পরীক্ষা নলে 1 থেকে 2 ml লঘু সালফিউরিক অ্যাসিড নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করা হলো। দেখা যাবে যে সাদা ভারী অধক্ষেপ উৎপন্ন হয়েছে যা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডে অদ্রাব্য। সিদ্ধান্ত হচ্ছে সাদা অধক্ষেপ দিকে সালফিউরিক অ্যাসিডকে নিশ্চিতভাবে শনাক্ত করা যায়। সাদা অধক্ষেপটি হচ্ছে বেরিয়াম সালফেট আর এই হচ্ছে বিক্রিয়াটা। তীরেতে একটা অঙ্ক দিয়েছে, বলেছে 50 ml জলে 60 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করা হলে দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটার এককে নির্ণয় করার। গ্রিন ভিট্রিয়লের সংকেত হচ্ছে FeSO4 7H2, এটা হচ্ছে গ্রিন ভিট্রিয়লের সংকেত। আচ্ছা, অঙ্কটা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে তোমার সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন 1, তাই 23 যোগ 16 যোগ 1 মানে হচ্ছে 40। এবার 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, আর তাহলে 60 গ্রাম মানে 60/40 মানে 6/4 মানে 3/2 মানে 1.5 মোল। এই পর্যন্ত করবে। তো এই পর্যন্ত করার পরে তারপরে লিখবে যে 500 ml মানে আমাদের এখানে 500 ml দ্রবীভূত হচ্ছে 60 গ্রাম, তো 500 ml মানে 0.5 লিটার। তাহলে গাঢ়ত্ব হচ্ছে সমান হলো মোল সংখ্যা বাই আয়তন, তার মানে 1.5/0.5। তো এটা 15/5 মানে 3 মোল পার লিটার। তাহলে দ্রবণের গাঢ়ত্ব হবে 3 মোল পার লিটার। অথবা বলেছে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লবণের সম্পৃক্ত দ্রবণের 75 গ্রামকে বাষ্পীভূত করলে 20 গ্রাম অবশেষ পাওয়া যায়। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত? তো এই অঙ্কটা রায়মার্টিনের 262 পেজে আছে। যে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণের সম্পৃক্ত দ্রবণের ভর 75 গ্রাম, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণের ভর হচ্ছে 20 গ্রাম। ওই সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের ভর 75 বিয়োগ 20 মানে 55 গ্রাম। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণের দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে লবণের ভর বাই ওই দ্রবণে দ্রাবকের ভর ইনটু 100, তো গুণ করলে হচ্ছে 36.36। তাহলে লবণের দ্রাব্যতা 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 36.36। এর সাথে আছে ব্যাপনের সংজ্ঞা দাও। ব্যাপন কাকে বলে? লিখবে যে ধর্মের জন্য 2 বা ততোধিক গ্যাসীয় বা তরল পদার্থ তাদের বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে সমসত্ব মিশ্রণ উৎপন্ন করে তাকে ব্যাপন বলে। 4 এতে বলেছে প্রবাহমান তরলের গতি সম্পর্কে বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপটি প্রমাণ করে দেখাও। আচ্ছা, বার্নৌলির উপপাদ্যটির আগে লিখবে যে অসংনম্য এবং অসান্দ্র আদর্শ তরলের ধারারেখ প্রবাহের বা শান্ত প্রবাহের ক্ষেত্রে প্রবাহ রেখার যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তন তরলের স্থিতিশক্তি, গতিশক্তি ও চাপশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে। অর্থাৎ ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ রেখার যে কোনো বিন্দুতে একক আয়তন তরলের গতিশক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস চাপশক্তি সমান ধ্রুবক। এবারে গাণিতিক রূপ হচ্ছে বার্নৌলির উপপাদ্য অনুসারে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ রেখা যে কোনো বিন্দুতে একক আয়তন তরলের গতিশক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস চাপশক্তি সমান ধ্রুবক বা 1/2 du² প্লাস dgh প্লাস ক্যাপিটাল P সমান ধ্রুবক। এটা 1 নম্বর। তাহলে এখানে 1/du² হচ্ছে একক আয়তনে তরলের গতিশক্তি, dgh টা হলো স্থিতিশক্তি আর ক্যাপিটাল P টা হলো চাপশক্তি। আচ্ছা, এবার বলেছে উপপাদ্যের বিকল্প রূপ বলেছে 1 নম্বর সমীকরণকে d দিয়ে ভাগ করে পায় ধ্রুবক ক্যাপিটাল H। এটা পাচ্ছে এখানে u²/2g কে বলা হয় বেগ শীর্ষ, h কে বলা হয় উচ্চতা শীর্ষ, আর ক্যাপিটাল P/dg কে বলা হয় চাপ শীর্ষ, আর ক্যাপিটাল H কে বলা হয় মোট শীর্ষ। বিতে বলেছে চাপ এবং ঘাতের সম্পর্ক কি? এই যে চাপ এবং ঘাতের মধ্যে সম্পর্ক, ঘাত F সমান চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে ঘাত হচ্ছে ক্যাপিটাল F, চাপ P ক্যাপিটাল P আর ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল A। তাহলে ঘাত সমান চাপ ইনটু ক্ষেত্রফল।
এটাই হচ্ছে সম্পর্ক। অথবা এতে বলেছে আর্কিমিডিসের নীতিটি লেখো। আর্কিমিডিসের নীতি লিখবে, কোন বস্তুকে স্থির প্রবাহিতে তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এবং এই হ্রাস বস্তু যে পরিমাণ প্রবাহী অপসারণ করে তার ওজনের সমান হয়। বিতে বলেছে পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হচ্ছে পৃষ্ঠটান বাই বল বাই দৈর্ঘ্য সমান m(t⁻²)। শুধু m(t⁻²) লিখে দিলেও হবে। আচ্ছা, 5 দিয়েছে 1 AMU এর মান কত? AMU মানে অ্যাটমিক মাস ইউনিট। এই যে AMU, এক অ্যাটমিক মাস ইউনিট মানে 1.6605 × 10⁻⁻21 গ্রাম। এইটা লিখবে। এর সাথে বলেছে 56 গ্রাম নাইট্রোজেনের এসটিপি তে আয়তন কত? নাইট্রোজেনের আণবিক ওজন হচ্ছে, নাইট্রোজেন হচ্ছে 14, n মানে 14 আর এখানে n2 আছে দুটো, তাই 2 × 14 28 গ্রাম পার মোল। এবার 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা হচ্ছে ভর বাই আণবিক ওজন, মানে 56 গ্রাম বাই 28 গ্রাম পার মোল। গ্রাম গ্রাম কেটে গেল, 56 কে 28 দিয়ে ভাগ করলে হবে 2 মোল। তাহলে এসটিপি তে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 2 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন হবে 2 × 22.4 লিটার, মানে 44.8 লিটার। অথবা বলেছে কার্বন স্কেলে কোন পদার্থের আণবিক গুরুত্বের সংজ্ঞা দাও। কার্বন স্কেলে পদার্থের আণবিক গুরুত্ব হচ্ছে কোন মৌল বা যৌগের একটা অণু একটি কার্বন 12 মানে C12 পরমাণুর ওজনের 1/12 অংশের চেয়ে যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে ওই মৌল বা যৌগের আণবিক গুরুত্ব বলে। আর এটা লিখে দেবে, আণবিক গুরুত্ব সমান পদার্থের একটি অণুর ওজন বাই একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ। ওর সাথে আছে ইথাইন C2H2 এর মোলার ভর নির্ণয় করো। তো কার্বন হচ্ছে 12, এখানে দুটো আছে তাই 12 × 2, হাইড্রোজেন 1, এখানে দুটো আছে তাই যোগ 2 × 1, তাহলে 12 × 2 = 24 আর 2 × 1 = 2, 24 + 2 মানে 26 গ্রাম।